আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক বেশি ভালো আছো। আজকে আমরা বাংলার দ্বিতীয় পত্রের ক্লাস নিব, সুতরাং তোমরা যারা আছো খুব দ্রুত ক্লাসটিতে জয়েন হয়ে যাবা এবং জয়েন হওয়ার পরে আমাকে একটু কমেন্ট করে জানাবা সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা তোমরা এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা। এই জিনিসটা আমাকে একটু কমেন্ট করে জানাও, সাউন্ড ক্লিয়ার আছে কিনা এটা হচ্ছে সবার আগে জানাবা, ঠিক আছে? সবাই ক্লাসে জয়েন হবা এবং জয়েন হওয়ার পরে আমাকে একটু কমেন্ট করে জানাবা যে স্যার সাউন্ড ক্লিয়ার আছে এবং সবকিছু ঠিক আছে, আপনি ক্লাস শুরু করতে পারেন, ঠিক আছে? সবাই জয়েন হও, জয়েন হয়ে আমাকে একটু কমেন্ট করে জানাবা। এবং আজকের ক্লাসে আমরা উপসর্গ নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করব? উপসর্গ, অর্থাৎ বাংলা ব্যাকরণের উপসর্গ যে বিষয়টুকু আছে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। সুতরাং তোমরা সবাই একটু দ্রুত ক্লাসে জয়েন হয়ে যাবা এবং জয়েন হওয়ার পরে আমাকে একটু কমেন্ট করে জানাইতে হবে যে স্যার সাউন্ড ক্লিয়ার আছে বা হচ্ছে সবকিছু দেখা যাচ্ছে, কোনো সমস্যা নাই। এই জিনিসটা আমাকে একটু কমেন্ট করে জানাইতে হবে। তোমরা কমেন্ট করে জানাইলেই আমি হচ্ছে ক্লাসটি শুরু করে দেবো। আজকের ক্লাস যারা করবা, আমি এতটুকু বলতে পারি আজকের ক্লাস করলে ইনশাল্লাহ তোমরা 5 নাম্বার কনফার্ম পেতে পারো বা হচ্ছে পাবাও। কারণ আজকে আমরা দুইটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। উপসর্গ থেকে যে প্রশ্নটা আসে বা যে প্রশ্নটা প্রত্যেক বছরই আসে সাধারণত, সেই প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করব। এবং তোমরা এতটুকু শিওর থাকো, তোমরা হচ্ছে এইখানে যে 8টা বা 9টা বোর্ডের স্টুডেন্টই আছো এখানে, তোমাদের কোনো না কোনো বোর্ডে এই প্রশ্নটা আসবেই হয়তোবা, বা এই দুইটা প্রশ্ন হচ্ছে ঘুরে ফিরে আসবে। এই জন্য সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও এবং জয়েন হওয়ার পরে সবাই জানো। ফাতেমাতুজ জোহরা জয়েন আসো, ওয়ালাইকুম আসসালাম। যারা স্যার ক্লিয়ার, এরপর আখি ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে, অল ক্লিয়ার। আরো যারা আছো একটু দ্রুত জয়েন হতে হবে, একটু তাড়াতাড়ি আসতে হবে ক্লাসে, ঠিক আছে? একটু দ্রুত ক্লাসে আসো এবং আমাকে একটু কমেন্ট করে জানাও। আর একটু দ্রুত হইতে হবে। আমি কিন্তু তোমাদেরকে বলে দিয়েছিলাম প্রথম ক্লাসটা আমরা বিদ্যুতের কারণে, অর্থাৎ কারেন্ট ছিল না, যার কারণে আমরা ক্লাসটা নিতে পারি নাই। দ্বিতীয় ক্লাস এটা হচ্ছে বলতে পারি আমরা দ্বিতীয় ক্লাসই বলা যায়, কারণ যেহেতু প্রথম ক্লাসটা আমরা নিতে পারি না, এখন যে ক্লাসটা হবে সেটা দ্বিতীয় ক্লাস বললেই হবে, ঠিক আছে? তো সবাই একটু 2 মিনিট আমরা টাইম নেব, বেশি সময় আমরা নষ্ট করবো না, মাত্র 2 মিনিট টাইম নেব, ঠিক আছে? তোমরা একটু দ্রুত জয়েন হয়ে গেলে আমার জন্য ভালো হয়। সবাই খুব দ্রুত জয়েন হবা, ঠিক আছে? সেফা শেখ জয়েন আসো, আফসার জয়েন হইছো, এরপরে হচ্ছে আরো যারা আছো একটু দ্রুত জয়েন হয়ে যাও ভাইয়া, ঠিক আছে? আচ্ছা, মোটামুটি 10-12 জনের মতো আসছো আর কি। আমরা এটা নিয়ে ক্লাস শুরু করি। 12 জন হয়ে গেছো। আফসার ওয়ালাইকুম আসসালাম, সেফা শেখ ওয়ালাইকুম আসসালাম, এরপরে হচ্ছে তৌকিল স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ক্লাসে আসলে আরো বেশি ভালো থাকি। তো আমরা আজকে কি পড়বো? উপসর্গ পড়বো। দেখো, উপসর্গ বিষয়টা কি? উপসর্গ হচ্ছে বাংলা শব্দের শব্দের আগে বসে, কোনো একটা শব্দের আগে বসে যখন নতুন শব্দ গঠন করে সেটা উপসর্গ। এটা হচ্ছে উপসর্গ। এখন আমাদের এইখান থেকে দুইটা প্রশ্নই আসে। আমরা হচ্ছে উপসর্গ থেকে যদি প্রশ্ন পাই এই দুইটা শব্দই পাবো, একটা দুইটা প্রশ্নই পাবো। কি কি? একটা হচ্ছে উপসর্গ কাকে বলে, বাংলা শব্দ গঠনে উপসর্গের ভূমিকা আলোচনা করো। আরেকটা হচ্ছে উপসর্গের অর্থ বাচকতা নেই কিন্তু অর্থ দ্বৈতকতা আছে। এই যে দ্বিতীয় যে প্রশ্নটা দেখতেছো, এই প্রশ্নটা প্রত্যেক বছরই আসে। এই প্রশ্নটা প্রত্যেক বছরে আসে, মানে প্রত্যেক বছরে ধরো আজকে এই বছরে ঢাকা বোর্ডে আসলো, রাজশাহীতে আসলো, রংপুরে আসলো, এর পরের বছর দেখবা যে আসবে হচ্ছে দিনাজপুরে, খুলনায়, এভাবে মানে প্রতি বছরই এই প্রশ্নটা থাকে, প্রত্যেকটা বছরে। তোমরা যদি বিগত সালের প্রশ্ন একটু মানে ঘাটাঘাটি করো তাহলে দেখবা যে এই উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থ দ্বৈতকতা আছে, এই প্রশ্নটা প্রত্যেক বছরই থাকে। এই জন্য এই প্রশ্নটা তোমরা এতটুকু শিওর থাকো, এই প্রশ্নটা যদি তোমরা পড়ো তাহলে তোমাদের আসবেই। হয়তোবা এটা বলতে পারো স্যার ঢাকা বোর্ডে না আসলে তাহলে কি আসবে? যদি এই প্রশ্নটা না আসে তাহলে 1 নম্বর প্রশ্নটা আসবে। সেটা কি? উপসর্গ কাকে বলে, বাংলা শব্দ গঠনে উপসর্গের ভূমিকা আলোচনা করো, ঠিক আছে? এই দুইটা প্রশ্নই আর কি ঘুরে ফিরে, এই দুইটা প্রশ্ন কি ঘুরে ফিরে আসে এইখানে। বাংলা সেকেন্ড পেপার যেটা তোমাদের জন্য, বাংলা সেকেন্ড পেপার বিষয়টা হচ্ছে মানে এক্সট্রা কিছু নাই, ওই অল্প কিছু বিষয়ই বারবার আসে, অল্প কিছু বিষয়ই বারবার আসে। উপসর্গ থেকে এই দুইটা প্রশ্নই আসে, উপসর্গ থেকে এই দুইটা প্রশ্নই সব থেকে বেশি আসে বা এই প্রশ্নটাই আসে। আমারও আসছে সেকেন্ড পেপার টেস্ট পরীক্ষায়, যে আমাদের রিয়া রহমানের সেকেন্ড পেপার টেস্ট পরীক্ষায় এই প্রশ্নটা আসছিল।
টেস্ট পরীক্ষা আমাদের প্রি টেস্ট পরীক্ষা আসছিল, অর্থাৎ তোমাদের এই প্রশ্নটা আসবেই। এটা টেস্ট পরীক্ষা বলো, প্রি টেস্ট পরীক্ষা বলো, এসএসসি এক্সাম বলো, যেখানেই যাও, অর্থাৎ উপসর্গ নিয়ে এই দুইটা প্রশ্নের বাইরে আর কোনো প্রশ্ন হয় না, সাধারণত হয় না। এই জন্য আমরা এই দুইটা প্রশ্নই শিখবো, ঠিক আছে? তো তোমাদের যারা এবং হচ্ছে রায়ার যেহেতু আসছিল, তার মানে যারা এবং রায়া এই প্রশ্নের উত্তরটা খুব সহজেই দিতে পারবে। হ্যাঁ, তো আমরা আজকে শিখবো, প্রথমে প্রশ্নটা আগে শিখবো, আমরা দুইটা প্রশ্নের উত্তরে আমরা জানবো এবং শিখবো, ঠিক আছে? প্রথম প্রশ্নে কি বলা হয়েছে, উপসর্গ কাকে বলে, বাংলা শব্দ গঠনে উপসর্গের ভূমিকা লেখো। উপসর্গ আসলে কাকে বলে? উপসর্গ বিষয়টা হচ্ছে এমন কিছু শব্দ বা এমন কিছু বাংলা শব্দ যে শব্দের নিজস্ব কোনো অর্থ থাকে না, যে শব্দের কি নিজস্ব কোনো অর্থ নাই, কিন্তু অন্য শব্দের সাথে বসে নতুন শব্দ তৈরি করতে পারে। উপসর্গ মানে হচ্ছে শব্দের পূর্বে বসে, উপসর্গ হচ্ছে শব্দের পূর্বে বসে, এইটা সবাই মনে রাখবে, শব্দের পূর্বে বা আগে বসে, শব্দের আগে বা পূর্বে বসে বা প্রথমে বসে নতুন শব্দ গঠন করে বা শব্দের অর্থের পরিবর্তন করে, তাকে উপসর্গ বলে। সাধারণত যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, নতুন কি শব্দ গঠন করে এবং শব্দের অর্থের পরিবর্তন ঘটায়, তাকেই উপসর্গ বলে। তাকেই কি বলে? উপসর্গ বলে। ধরো আমরা হচ্ছে উদাহরণ হিসেবে লিখতে পারি হাঁস। কি লিখলাম? হাঁস। আমরা হাঁস মানে কি জানি? আমরা হাঁস মানে কি জানি বলতো? হাঁস মানে প্যাক প্যাক করে যেটা, সেটা হচ্ছে হাঁস। এই হাঁসের আগে যদি আমরা পরি উপসর্গটা ব্যবহার করি, এখন হয়ে গেল কি, প্রথমে ছিল হাঁস, আমরা পরি একটা উপসর্গ আছে, যে উপসর্গটা আমরা হাঁস শব্দের আগে বসালাম। যখন হাঁস ছিল সেটা কি ছিল? হাঁস যখন ছিল সেটা হচ্ছে প্যাক প্যাক করা হাঁস ছিল, তার মানে কি একটা প্রাণীর নাম ছিল। কিন্তু তার আগে যখন আমি পরি শব্দটা ব্যবহার করলাম, পরি একটা উপসর্গ, এই পরি শব্দটা যখন কি করলাম, যুক্ত করলাম, তখন শব্দটা হয়ে গেল পরিহাস। পরিহাস মানে কি? মজা করা বা কাউকে নিয়ে হচ্ছে কি কটূক্তি করা, মজা করা বা কাউকে নিয়ে কটূক্ত করা বা কারো সাথে হচ্ছে কি কারো ব্যবহার আচার কথাবার্তা দ্বারা তাকে হচ্ছে কি ছোট করা, এমনটাই বোঝায় পরিহাস করা। তাহলে হাঁসের আগে পরি যখন বসাইলাম তখন সেইটার অর্থ কি হইলো? পরিবর্তন হইলো, এটাই উপসর্গ। আবার যদি আরেকটা উদাহরণ দিই, খুব সহজভাবে যদি আমরা উদাহরণ দিই, যে বলতে পারি ফল। কি বলতে পারি? ফল। ফল মানে কি? ফল কি তোমরা সবাই খাও? কে কে এখানে ফল খাও বলো? ফলের উপরে কোনো ওষুধ নাই, ফলের উপরে কি নাই? কোনো ওষুধ নাই। হ্যাঁ, সবাই ভিডিওটা দেখছো না? ফল, ফল কি একটা খাওয়ার জিনিস, কিন্তু আমি যদি ফলের আগে বা ফলের আগে বি, এইটা হচ্ছে একটা উপসর্গ, বি ফল যুক্ত করি, তাহলে হয়ে যাবে কি বিফল। মানে কি? সেটা ভেস্তে গেল, সেটা হয় নাই, কার্যকর হয় নাই। বিফল মানে কি? না হওয়া, কার্যকর না হওয়া। তার মানে যখন আমরা কোনো শব্দের আগে কোনো উপসর্গ যুক্ত করি, তখন সে অর্থের পরিবর্তন হয় বা পরিবর্ধন হয়, তাকে আমরা কি বলি? উপসর্গ বলি। সবাই খায়, ফল সবাই খাও। বুঝতে পারছো উপসর্গ কাকে বলে? বুঝতে পারছো কিনা বলো? সবাই বলবা যে উপসর্গ বুঝতে পারছি। আর এখানে আরেকটা উদাহরণ দেওয়া আছে, আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন আ একটি উপসর্গ, একটি চরণ, চরণ একটি শব্দ। এখানে যে উদাহরণটা দেওয়া আছে সেটা হচ্ছে চরণ একটা উপসর্গ আর আ একটা বাংলা উপসর্গ। এই আ এবং চরণ, চরণ মানে কি? চরণ শব্দের অর্থ কি তোমরা সবাই জানো? যারা চরণ শব্দের অর্থটি জানো সবাই আমাকে জানাবা যে স্যার চরণ শব্দের অর্থ হচ্ছে এটা, সবাই বলতে হবে। চরণ শব্দের অর্থ কি বলো? আখি বলছো জি স্যার, যারা বলছো জি স্যার, রিয়া বলছো জি স্যার। তোমরা তো অলরেডি আগে থেকে জানো, তো তোমরা না বলে যারা এখন নতুন শিখতেছো বা নতুন ক্লাসে জয়েন হয়েছো তারা বলো বুঝতে পারছো কিনা। চরণ শব্দের অর্থ আমি জিজ্ঞেস করছিলাম, কেউ কি উত্তর দিবা? চরণ শব্দের অর্থ কি? পরিপূর্ণতা। আচ্ছা, চরণ শব্দের অর্থ আবু কে যেন এটা, আমাদের হচ্ছে আফসার ভাই। চরণ শব্দের অর্থ হচ্ছে পা। চরণ শব্দের অর্থ হচ্ছে কি? শুধু চরণ শব্দের অর্থ হচ্ছে পা, কিন্তু চরণ শব্দের সাথে যদি আ উপসর্গ যুক্ত করি তখন হয়ে যাবে আচরণ। আচরণ মানে কি? আচরণ মানে হচ্ছে ব্যবহার। আচরণ শব্দের অর্থ ব্যবহার। শুধু চরণ হচ্ছে পা, এই চরণ শব্দের আগে যখন আমরা বাংলা উপসর্গ স্বরে আ যুক্ত করতেছি বা স্বরে আ উপসর্গ যুক্ত হচ্ছে, তখন সেই শব্দটা হয়ে যাচ্ছে আচরণ। আর আচরণের যারা পায়ের থেকে হয়ে যাচ্ছে ব্যবহার, পায়ে থেকে সেই শব্দটা হয়ে যাচ্ছে কি ব্যবহার, অর্থাৎ শব্দের পরিবর্তন হচ্ছে বা শব্দের অর্থের পরিবর্তন হচ্ছে। উপসর্গ যোগে শব্দের অর্থের পরিবর্তন হচ্ছে এবং নতুন শব্দ গঠন করছে। উপসর্গ দ্বারা কি হয়? নতুন শব্দ গঠন হয়, এটাকেই উপসর্গ বলে। ঠিক আছে,
বুঝতে পারছো? তাহলে উপসর্গ কাকে বলে সবাই আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, তাহলে উপসর্গ কোথায় বসে, উপসর্গ কোথায় বসে এটা সবাই অ্যান্সার করবা। বলো উপসর্গ কোথায় বসে, এটা একটু কষ্ট করে কমেন্টে জানাও যে উপসর্গ কোথায় বসে। উপসর্গ কোথায় বসে? মৌসুমী আক্তার বলছো পা, এরপরে আচ্ছা চরণ শব্দের অর্থ পা, পায়ের, হ্যাঁ পায়ের। আর আচরণ যখন স্বরে আ যুক্ত হচ্ছে তখন শব্দটা হয়ে যাচ্ছে আচরণ এবং সেটার অর্থ হয়ে যাচ্ছে ব্যবহার। ঠিক আছে, এখন সবাই বলবা উপসর্গ কোথায় বসে, এটা একটু বলো। এটা এটা হচ্ছে এমসিকিউ তে বহুত আসে, কিন্তু তোমাদের যেহেতু এমসিকিউ নাই এই কারণে তোমরা তারপরে তোমরা জেনে রাখো। উপসর্গ কোথায় বসে? শব্দের পূর্বে বসে। শব্দের, আসমা বলছে শব্দের পূর্বে, হ্যাঁ উপসর্গ শব্দের আগে বা পূর্বে বসে। উপসর্গ কখনো শব্দের পরে বসবে না, উপসর্গ শব্দের পরে বসে না, উপসর্গ সবসময় শব্দের আগে বসে এবং আগে বসে নতুন শব্দ গঠন করে। ঠিক আছে শাহান, সোহান ভাই, ঠিক আছে। তাহলে তার মানে তোমরা সবাই বুঝতে পারছো। এবার আসি আমরা প্রথম প্রশ্নের উত্তরটা আমরা জানলাম যে উপসর্গ কাকে বলে, এটা আমরা জানা শেষ। এবার বাংলা শব্দ গঠনে উপসর্গের ভূমিকা সম্পর্কে আমরা জানবো। মৌসুমী আক্তার শব্দের পূর্বে, দেখো উপসর্গের ভূমিকা বা উপসর্গের গুরুত্ব বা উপসর্গের প্রয়োজনীয়তা, এই তিনটা শব্দ দ্বারাই যদি তোমাদের প্রশ্ন আসে একটাই উত্তর হবে। যদি তোমাদের প্রশ্ন করা হয় উপসর্গের ভূমিকা লেখো, উপসর্গের গুরুত্ব লেখো, উপসর্গের প্রয়োজনীয়তা লেখো বা উপসর্গের কার্যকারিতা লেখো, কারিতা লেখো, যেটাই হোক যেভাবেই লেখা হোক এই চারটা শব্দ যেটাই থাকুক তোমাদের উত্তর কিন্তু কি একটাই। এখানে শুধু আমি এখানে লিখছি যে উপসর্গের ভূমিকা লেখো, গুরুত্ব দিলাম, ভূমিকার জায়গায় আমি গুরুত্ব বসাইলাম, গুরুত্ব লিখে দিলাম, তার মানে কি উত্তর চেঞ্জ হবে? আসলে উত্তর চেঞ্জ হবে না, উত্তর আগেরটাই থাকবে এবং সেম উত্তরই থাকবে। ঠিক আছে, তাহলে উপসর্গ আমাদের কি কি কাজে লাগে বা উপসর্গ দ্বারা কি হয়? উপসর্গ দ্বারা নতুন শব্দ তৈরি হয়। যেমন আমরা একটা উদাহরণ ব্যবহার করেছি হার, হারের আগে উপসর্গ যুক্ত করা হয়েছে তখন হয়ে গেছে উপহার। হার শব্দের অর্থ কি? হার মানে হচ্ছে গলার হার বোঝায়, আবার হার দ্বারা বোঝানো হচ্ছে পরাজয় বোঝায়। কিন্তু যখন সেটা উপসর্গ যোগে উপসর্গ, এই একটি উপসর্গ, এই উপসর্গ যখন হচ্ছে যুক্ত হচ্ছে তখন শব্দ হয়ে যাচ্ছে উপহার। এটা দ্বারা একটা কি কাউকে কিছু দেওয়া বোঝায়, বা কাউকে কোনো উপহার দেওয়া বোঝায়। ঠিক আছে, তার মানে উপসর্গ কি করে? নতুন শব্দ তৈরি করে। এরপরে আসো শব্দের অর্থগত সম্প্রসারণ করায়। শব্দের কি অর্থগত সম্প্রসারণ ঘটায়। সম্প্রসারণ মানে কি? বৃদ্ধি করে। সম্প্রসারণ মানে কি? সম্প্রসারণ শব্দের অর্থ কি করা? সবাই কমেন্টে বলো। সম্প্রসারণ অর্থ হচ্ছে বৃদ্ধি করা, সম্প্রসারণ অর্থ বৃদ্ধি করা। এটা উপসর্গ কিভাবে বৃদ্ধি করে? যেমন আমরা একটা তাপ লিখেছি, শব্দটা আমরা কি ব্যবহার করেছি? তাপ। শব্দ অর্থ কি? তাপ। এরপরে যখন আমরা তাপের সাথে উপসর্গটি যুক্ত করছি, উপসর্গ যুক্ত করছি তখন হয়ে যাচ্ছে প্রতাপ। তাপ মানে কম তাপ বোঝায়, তাপ শব্দ দ্বারা কি বোঝায়? কম, তীব্রতা কম বোঝায়। কিন্তু প্রতাপ মানে হচ্ছে অনেক তীব্র বোঝায়। প্রতাপ মানে কি? অনেক তীব্র বোঝায়। অর্থাৎ তাপ শব্দটাকে আরো তীব্র অর্থে যখন ব্যবহার করা হচ্ছে বা বৃদ্ধি করা অর্থে যখন ব্যবহার করা হচ্ছে তখন সেটা কি করছে? সম্প্রসারিত করছে, শব্দের অর্থের বৃদ্ধি বা সম্প্রসারণ ঘটাচ্ছে। তাপ হচ্ছে নর্মাল জিনিস, প্রতাপ হচ্ছে অনেক উচ্চমানের জিনিস বা হাই লেভেলের। ঠিক আছে, তার মানে অর্থের পরিবর্তন বা অর্থের বৃদ্ধি ঘটাচ্ছে, অর্থের সম্প্রসারণ ঘটাচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছো? এরপরে আসো শব্দের অর্থগত সংকোচন করায়, সংকোচন করে। শব্দের কি করে? অর্থগত সংকোচন, অর্থাৎ শব্দের যেমন অর্থগত সম্প্রসারণ ঘটায় বা বৃদ্ধি ঘটায় ঠিক তেমনি শব্দকে কি করতে পারে? সংকোচন বা ছোট করতে পারে বা অর্থকে ছোট করে দিতে পারে। কিভাবে? যেমন শব্দে একটা আছে মহাদেশ। মহাদেশ মানে কি বোঝায়? মহাদেশ মানে বোঝায় অনেক বড় একটা দেশ, মানে অনেকগুলো দেশকে মিলে একটা মহাদেশ গঠিত হয়। যেমন এশিয়া মহাদেশ, ইউরোপ মহাদেশ, আফ্রিকা মহাদেশ, অনেকগুলো দেশ মিলে কি হয়? মহাদেশ হয়। এই মহাদেশের আগে যদি আমরা উপশব্দটা যুক্ত করি, উপশব্দ যুক্ত করে হয়ে গেল উপমহাশব্দ, অর্থাৎ মহাদেশেরও ছোট অংশ, মহাদেশেরও কি ছোট অংশ। মহাদেশ মনে করে এশিয়া মহাদেশে যে কয়টা দেশ আছে সব দেশের আমরা হচ্ছে দক্ষিণ এই ভারত উপমহাদেশ বুঝি। ভারত উপমহাদেশ দ্বারা আমরা কয়টা দেশকে বুঝি? আমরা এশিয়া মহাদেশে প্রায় 84টি না 100 কয়টি, যাই হোক 94টি দেশ আছে এশিয়া মহাদেশে। 94টি দেশের মধ্যে আমরা যখন মহাদেশ এশিয়া মহাদেশ বোঝাই তখন পুরো 94টি দেশকে আমরা
ইঙ্গিত করি, কিন্তু যখন আমরা উপমহাদেশ বলবো তখন সেটা বেশ কয়েকটি দেশ, যেমন ভারত উপমহাদেশ বোঝায়। ভারত উপমহাদেশ দ্বারা আমরা ভারত বুঝি, বাংলাদেশ বুঝি, শ্রীলঙ্কা বুঝি, পাকিস্তান বুঝি, আফগানিস্তান বুঝি, আর কি বুঝি, এই কয়টাই বুঝি। তো উপ শব্দ যোগ করে বা উপসর্গ যোগ করে শব্দ কি হয়, সংকুচিত হয়, অর্থে যেমন বৃদ্ধি ঘটায় তেমন অর্থে সংকোচন ঘটায়। এরপরে শব্দের অর্থগত পরিবর্তন করে, শব্দের কি হয়, অর্থগত পরিবর্তন ঘটে। যেমন আমরা এই যে হাস ইতিহাস, এই হচ্ছে উদাহরণটা আমরা পূর্বে ব্যবহার করে এসেছি, ক্লিয়ার। এরপরে শব্দের অর্থগত বিপরীত ঘটায়, শব্দের অর্থগত কি হয়, বিপরীত ঘটায়, অর্থাৎ ভিন্ন অর্থ বা বিপরীত অর্থ প্রকাশ করে। যেমন আমরা ব্যবহার করেছিলাম ফল বিফল, ফল মানে হচ্ছে খাওয়ার ফলও বোঝায়, আবার ফল মানে আরেকটা বোঝায়, সেটা হচ্ছে রেজাল্ট, রেজাল্টও বোঝায়, আর বিফল মানে ব্যর্থতা বোঝায়। ঠিক আছে, এই পাঁচটা কাজ করে বা উপসর্গ আমাদের এই পাঁচটা ভূমিকা রাখে বা প্রয়োজনীয়তা রাখে। সবাই এই প্রশ্নের উত্তরটা বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাইতে হবে যে স্যার আমরা বুঝতে পেরেছি বা ক্লিয়ার, এই শব্দটা একটু লেখো। যারা বুঝতে পেরেছো তারা ক্লিয়ার লেখো, আর যারা বুঝতে পারো নাই তারা যে অংশটুকু বুঝতে পারো নাই আমাকে আরেকবার বলতে পারো, আমি তোমাদেরকে সেই উত্তরটা আরেকবার দিতে পারি। ঠিক আছে, তো সবাই যারা বুঝতে পারছো তারা বলবা ক্লিয়ার, আর যারা বুঝো নাই, যে অংশটুকু বুঝো নাই সেই অংশটুকু আমাকে বলবা। একটু দ্রুত জানাইতে হবে, ক্লাসে যত দ্রুত অ্যান্সার করবো আমরা তত দ্রুত পড়তে পারবো। আজকে একটা ক্লাসই হবে, আজকে হচ্ছে শুধু উপসর্গ নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, সমাস নিয়ে আলোচনা করার কথা ছিল, বাট সমাসটা আজকে আর হবে না, ইনশাল্লাহ সমাসটা নেক্সট ক্লাসে চলে যাবে। ক্লিয়ার, আসমা বলছো ক্লিয়ার, আখি বলছো ক্লিয়ার, আচ্ছা আখি, আর ওইটা হচ্ছে মৌসুমী আক্তার বলছো ক্লিয়ার, রিয়া বলছে ক্লিয়ার, আচ্ছা আফসার বলছো ক্লিয়ার, তারপরে মুন, মুন নাম কি, আয়েশা সিদ্দিকি, আচ্ছা আয়েশা সিদ্দিকি বলছো ক্লিয়ার। ঠিক আছে, আর কেউ কি ক্লাসে আসো ক্লিয়ার হওয়ার মতো? তরিকুল বলছো ক্লিয়ার, আচ্ছা আমাদের তরিকুল ভাইয়েরও ক্লিয়ার, আর কেউ নাই মোটামুটি না? আচ্ছা ইসলাম বুঝি নাই, আচ্ছা ইয়াকুব কোথায় বুঝো নাই আমাকে একটু বলতে হবে যে কোন জায়গাটা বুঝো নাই, ইয়াকুব কোন জায়গাটা বুঝো নাই এটা আমাকে বলতে হবে। ইসলাম বলছো বুঝছি, আচ্ছা জি স্যার। সোহান বলছো ক্লিয়ার স্যার। ইয়াকুব ভাই বুঝে নাই, সো ইয়াকুব ভাইকে আমি আরেকবার, বুঝি নাই, ইয়াকুব ভাই বুঝো নাই, কোন জায়গাটা বুঝো না এটা আমাকে একটু বললে ভালো হতো যে ভাইয়া এই জায়গাটা বুঝি না, এই জায়গাটা একটু বুঝাই দেন। তারপর আমি তোমাকে শেফা শেখ বলছো, শেফা শেখ বলছো ক্লিয়ার। আচ্ছা ইয়াকুব বুঝে নাই, ইয়াকুবের জন্য আমি আরেকবার বলতেছি, রিপিট করতেছি, ইয়াকুব মনোযোগ সহকারে শোনো। উপসর্গ কাকে বলে? উপসর্গ বলে হচ্ছে যেই শব্দ বা যে বর্ণ বা বর্ণ সমষ্টি, বর্ণ বা বর্ণ সমষ্টি, অর্থাৎ উপসর্গ এক শব্দ বিশিষ্ট হইতে পারে, যেমন নি, আবার পরি, এই নি হচ্ছে এক বর্ণ বিশিষ্ট, আর পরি এইটা হচ্ছে দুই বর্ণ বিশিষ্ট, অর্থাৎ এটা বললে এক বর্ণ বা বর্ণ, বা এটা বললে বর্ণ সমষ্টি, অর্থাৎ একের অধিক বর্ণ। একের অধিক বর্ণ যখন কোন শব্দের পূর্বে বসে, কোন শব্দের পূর্বে বা আগে বসে, কোন শব্দের পূর্বে বা আগে বসে নতুন শব্দ তৈরি করবে, নতুন শব্দ তৈরি করবে, তখনই সেটাকে উপসর্গ বলবে। কোন যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে এবং শব্দের অর্থের পরিবর্তন ঘটায় তাকেই উপসর্গ বলে। আমি উদাহরণ হিসেবে বলছিলাম যে চরণ, চরণ এই শব্দটার অর্থ ছিল হচ্ছে পা, এই শব্দের আগে যখন আমি স্বরে আ উপসর্গ যুক্ত করছি তখন শব্দটা হয়ে যাচ্ছে আচরণ, তখন শব্দটা হয়ে যায় কি আচরণ, অর্থাৎ চরণ ছিল পা, আর আমরা আচরণ দ্বারা জানি হচ্ছে ব্যবহার। আচরণ শব্দের অর্থ কি ব্যবহার বা মানুষের আচার ব্যবহার। তাহলে চরণ শব্দের আগে যখন আ উপসর্গ যুক্ত হচ্ছে তখন সেই অর্থ বা নতুন একটা শব্দ তৈরি হয়ে যাচ্ছে, নতুন শব্দটা কি আচরণ, এবং এই শব্দের অর্থেরও পরিবর্তন হয়ে যাচ্ছে। চরণ দ্বারা পা বোঝায় আর আচরণ দ্বারা ব্যবহার বোঝায়, অর্থাৎ এক শব্দের অর্থ থেকে আরেক শব্দের অর্থে চলে যাচ্ছে। এই কারণেই কি হচ্ছে শব্দের অর্থের পরিবর্তন হচ্ছে বা পরিবর্তন হচ্ছে। এই যে শব্দের অর্থের পরিবর্তন হচ্ছে বা নতুন শব্দ তৈরি হচ্ছে, চরণ থেকে আচরণ নতুন একটা শব্দ তৈরি হলো না, এই যে নতুন শব্দ গঠন হচ্ছে, এটাকে আমরা উপসর্গ বলি। ইয়াকুব উপসর্গ কি বুঝতে পারছো? এরপরে আসো উপসর্গ কি কি কাজে লাগে বা উপসর্গ কি কি কাজে ব্যবহার করা হয় বা উপসর্গের গুরুত্বটা কি। উপসর্গ আমাদেরকে নতুন শব্দ তৈরি করে দেয়। উপসর্গ এক শব্দ থেকে আরেকটা শব্দ তৈরি করে, এক শব্দ থেকে আরেকটা শব্দ তৈরি করে। যেমন হার একটা শব্দ ছিল, হারের আগে উপসর্গ যখন যোগ করি তখন সেটা হয়ে যায় হচ্ছে, সেটা হয়ে যাচ্ছে উপহার। অর্থাৎ কি শব্দ ছিল হার, সেটার আগে উপহার যুক্ত করে আমরা উপহার বানাই দিলাম, নতুন একটা শব্দ তৈরি করলাম। এরপরে শব্দের অর্থগত সম্প্রসার করে, সম্প্রসার মানে হচ্ছে বৃদ্ধি করা, বাড়া। হ্যাঁ,
তাহলে যখন আমরা হচ্ছে যেমন তাপ, তাপ শব্দের সাথে একটা উপসর্গ, একটা উপসর্গ আছে, একটা উপসর্গ, বাংলা উপসর্গ আছে, এই শব্দটা উপসর্গ যখন যুক্ত হচ্ছে তখন হচ্ছে প্রতাপ। প্রতাপ দ্বারা তীব্রতা বোঝায়, প্রতাপ দ্বারা কি বোঝায়? তীব্রতা বোঝায়। অর্থাৎ তাপ তীব্র ছিল, কিন্তু এটা তাপ হচ্ছে উষ্ণতা ছিল, উষ্ণতার থেকে প্রতাপ অনেক তীব্র উষ্ণতা বোঝায়। ঠিক আছে, তার মানে বৃদ্ধি করা বোঝাইছে। এরপরে অর্থের সংকোচন, অর্থের সংকোচন মানে হচ্ছে অর্থে যে শব্দ তৈরি হয় সেই শব্দের অর্থকে সংকোচন বা ছোট করে ফেলে। মহাদেশ মানে হচ্ছে অনেকগুলো দেশ বোঝায়, উপমহাদেশ মানে ওই মহাদেশের অল্প কিছু দেশ নিয়ে দেশ তৈরি হয়, মানে অর্থকে সংকুচিত বা ছোট করে ফেললো। এরপর শব্দের অর্থগত পরিবর্তন ঘটায়। শব্দ কি নতুন শব্দ যখন তৈরি ঘটে তখন কি অর্থের একটা পরিবর্তন ঘটে। যেমন চরণ দ্বারা আমরা পা বুঝাইলাম, আচরণ দ্বারা কি বোঝাইলাম? ব্যবহার বোঝাইলাম, অর্থাৎ অর্থের কি হইলো? পরিবর্তন হয়ে গেল। এরপরে আসো শব্দের অর্থগত বিপরীত, মানে বিপরীত অর্থ বোঝায়। যেমন ফল, বিফল, ফল মানে হচ্ছে রেজাল্ট, ভালো কিছু, আর বিফল মানে হচ্ছে পরিত্যাজ্য বা হচ্ছে নষ্ট হয়ে যাওয়া, এরকম বোঝায়। তাহলে কি হইলো? অর্থের বিপরীত অর্থ বোঝাইলো। ঠিক আছে ইয়াকুব ভাই, বুঝতে পারছো? আচ্ছা, পিডিএফ পাওয়া যাবে, সমস্যা নেই, ক্লাসটা শেষ হইলে পিডিএফ তোমাদের হোয়াটসঅ্যাপে চলে যাবে, সমস্যা নেই, পিডিএফ পাবা। এরপরে আসো অর্থবাচকতা আর অর্থদ্বৈতকতা। এই প্রশ্নটা যদি তোমাদের না আসে, এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসবে, গ্যারান্টি সহকারে। তোমরা যদি পারো আর কি এইটা মুখস্থ করে ফেলবা। উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থদ্বৈতকতা নেই, এই প্রশ্নটা 100-তে 100 আসবেই। তো এই প্রশ্নটার উত্তর তোমরা সবাই মুখস্থ করে ফেলবা। এইখানে যেভাবে লেখা আছে এইভাবে যদি তোমরা লিখতে পারো তাহলে ইনশাল্লাহ 5-এ 5 কনফার্ম। এই প্রশ্নটা আসলে এখানে যা লেখা আছে এইভাবে যদি তুমি লিখতে পারো ইনশাল্লাহ 5-এ 5, তোমার নাম্বার কেউ কাটতে পারবে না। আচ্ছা আরাফাত আবিদ, প্রত্যয় পড়াবো ইনশাল্লাহ, প্রত্যয় পড়াবো, সমাস পড়াবো, এগুলো পড়ানো হবে। তাহলে আমরা আসি, অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্বৈতকতা নেই আছে। এইখানে তোমরা যদি দুইটা শব্দের অর্থ জানতে পারো তাহলেই তোমরা এই প্রশ্নের উত্তরটা খুব সহজেই লিখতে পারবা। অর্থবাচকতা, আরেকটা হচ্ছে অর্থদ্বৈতকতা। এই দুইটা শব্দের অর্থ কি তোমরা জানো? তোমরা যদি কেউ এইখানে মোটামুটি 15-16 জনের মতো ক্লাস করতেছো, 150 জন স্টুডেন্ট ভর্তি হয়েছে, 15 জন ক্লাস করতেছে, তার মানে মাঝখানে আর নাই কয়টা? 130-35 জন স্টুডেন্টই নাই। আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। তোমরা যারা ক্লাস করতেছো তাদের মধ্যে আমাকে দুইটা শব্দের অর্থ বলবা, তোমরা জানো কিনা, অর্থবাচকতা আর অর্থদ্বৈতকতা। যে বা যারা এই দুইটা শব্দের অর্থ পারবা তারা এই প্রশ্নের উত্তরটা তোমাদের নিজেদের মতো করেও লিখতে পারবা, কোনো সমস্যা নাই। তো আমাকে একটু বলো তোমরা এই প্রশ্নের উত্তরটা জানো কিনা। যদি জেনে থাকো আমাকে সেটা বলবা যে হ্যাঁ ভাইয়া এই দুইটা শব্দের অর্থ হচ্ছে এই দুইটা, আর যদি না জানো তাহলে বলবা যে ভাইয়া জানি না, আপনি একটু আমাকে জানাই দেন। ঠিক আছে ইয়াকুব, জানলে আমাকে বলো। আর পরে মুসা, এমএক্স মুসা, বলো যারাই ক্লাসে আছে একটু বলো এই দুইটা শব্দের অর্থ যদি তোমরা জানো তাহলে আমার এই ক্লাসটা শেষ করতে আর 5 মিনিট সময় লাগবে, আর যদি না জানো তাহলে হয়তো একটু বক বক করলেও করতে পারি। বলো জানো কেউ কি অ্যান্সার দিবা না? না জানলেও বলো যে ভাইয়া জানি না, এটাও তো বলতে পারো যে ভাইয়া জানি না। না জানলেও বলতে হবে যে জানি না, আর জানলে বলতে হবে যে এইটা অ্যান্সার। হ্যাঁ, একটু জানাইতে হবে, না বললে তো হবে না, ক্লাসে তো একটু বলতে হবে, ক্লাসে একটু কথাবার্তা বলতে হবে। কথাবার্তা না বললে আমরা পরিচিত হব কিভাবে, আপন হব কিভাবে? মানুষের সাথে মানুষ কথা বললে কাছাকাছি আসা যায়। হ্যাঁ, একটু বলো যে এইটার অ্যান্সার এটা। কেউই জানো না তার মানে? আচ্ছা, মৌসুমী আক্তার বলছে জানি না, ঠিক আছে, মনে নাই স্যার। আচ্ছা, সোহানের মনে নাই। এরপরে আরো যারা আছো কেউ কি বলবা? আচ্ছা, জানি না। আচ্ছা, সবাই বলছো জানি না। অর্থবাচকতা মানে কি? অর্থবাচকতা হচ্ছে নিজস্ব অর্থ। অর্থবাচকতা মানে হচ্ছে নিজস্ব অর্থ। সবাই এবার বলো অর্থবাচকতা শব্দের অর্থ কি? নিজস্ব অর্থ বা নিজের অর্থ, নিজস্ব অর্থ, নিজস্ব অর্থ। না স্যার জানি না। অর্থবাচকতা মানে হচ্ছে নিজস্ব অর্থ বা নিজের অর্থ। শব্দের নিজের কোনো অর্থ নেই, অর্থবাচকতা বলতে বোঝায় নিজের অর্থ বা নিজের কোনো অর্থ নেই। আর অর্থদ্বৈতকতা মানে হচ্ছে অর্থ তৈরি করার ক্ষমতা। অর্থ তৈরি করার ক্ষমতা। অর্থবাচকতা মানে হচ্ছে নিজস্ব অর্থ, আর অর্থদ্বৈতকতা মানে হচ্ছে নতুন অর্থ তৈরি করার ক্ষমতা। নতুন, হ্যাঁ শব্দ নেই, অর্থবাচকতা শব্দ নেই। আচ্ছা, অর্থবাচকতা শব্দ নেই, তাহলে কি আছে? অর্থবাচকতা শব্দ নেই, তাহলে অর্থবাচকতা কি আছে? শব্দ নেই মানে কি?
হ্যাঁ, আর অর্থ দ্বৈতকতা মানে হচ্ছে অর্থ তৈরি করার ক্ষমতা, নতুন অর্থ তৈরি করার ক্ষমতা। তার মানে উপসর্গ যেগুলো, এই উপসর্গের নিজস্ব কোনো অর্থ থাকে না, উপসর্গের নিজস্ব কোনো কি নেই, অর্থ নেই, বা এরা অর্থহীন শব্দ, অর্থহীন শব্দ। কিন্তু এই অর্থহীন শব্দগুলো যখন অন্য শব্দের পূর্বে বসবে, যখন অন্য শব্দের পূর্বে বসবে, তখন সেই শব্দের সাথে বসে নতুন একটা অর্থ বা নতুন একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করবে। অর্থ যৌকতা, অর্থ কি বলছো ভাই? অর্থ যুক্ত করা, অর্থ যুক্ত করা, অর্থ বাচকতা কোনো শব্দ নাই, অর্থ যুক্তকতা মানে শব্দ আছে। আচ্ছা, এই শব্দটা কোথায় আছে তুমি আমাকে একটু দেখাই। হ্যাঁ ইয়াকুব ভাই, এটা কোথায় তোমার, যে তুমি যে লেখছো যে অর্থবাচকতা বলে কোনো শব্দ হয় না। আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিলাম অর্থবাচকতা বলে কোনো শব্দ হয় না। ইয়াকুব ভাই বলছে যে অর্থ যুক্ত করা, অর্থ যুক্ত করা বলে শব্দ আছে, অর্থ যুক্ত করা। তাহলে এই অর্থ যুক্ত কথা, এই শব্দটা কোথায় আছে এটা আমাকে একটু, এইটা আমাকে একটু একটু কষ্ট করে আমাদের হচ্ছে ইয়াকুব ভাই আমাকে বলবা। হ্যাঁ, অর্থ যুক্ত কথা কোথায় দেখছো এই শব্দটা আমাকে বলবা। এই প্রশ্নটা এইভাবেই আসে, আমি যে প্রশ্নটা পড়াচ্ছি এই প্রশ্নটা এইভাবেই আসে এবং এইভাবেই থাকে। উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থ দ্বৈতকতা আছে, ঠিক আছে ইয়াকুব ভাই। বাট তুমি যে শব্দটা বলছো এটা যদি কোথাও পেয়ে থাকো আর কি, বা এটা যদি তোমার থাকে আমাকে একটু ছবি তুলে দেখাবা বা আমাকে একটু দেখাও। হ্যাঁ, তাহলে আমার জন্য একটু, আমিও নতুন কিছু শিখতে চাই বা নতুন কিছু জানতে চাই। আমি একটু জানতে চাই তোমার এই শব্দটা কোথায় আছে, আমারও একটু জানার ইচ্ছা আছে। হ্যাঁ, কি হলো? ঠিক আছে আমাদের ইয়াকুব ভাই আমাকে বলবা। তাহলে আমরা জানলাম কি, উপসর্গের কি নেই, উপসর্গের নিজস্ব অর্থ নেই। উপসর্গ আমরা যেগুলো ব্যবহার করি সেগুলোর নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু অর্থ তৈরি করা বা নতুন অর্থের অর্থ সম্পূর্ণ শব্দ তৈরি করার ক্ষমতা আছে। ঠিক আছে, ইয়াকুব ভাইকে আমার একটু অনুরোধ থাকলো, অর্থ দ্বৈতকতা মানে হলো পূর্বে অর্থ যুক্ত করা। আচ্ছা, পূর্বে অর্থ যুক্ত করা, ঠিক আছে। আমাদের ইয়াকুব ভাই সম্ভবত চ্যাট জিটিপি বা হচ্ছে এআই কিছু একটা ব্যবহার করতেছে, আমি যা বুঝতেছি। হ্যাঁ, বই থেকে দেখো, বই থেকে দেখো, মোবাইল থেকে না দেখে বই থেকে দেখো, বইয়ে দেখো ভাই, বই দেখতে হবে। এখন যদি তুমি মোবাইলে ওই হচ্ছে এআই ব্যবহার করো বা চ্যাট জিটিপি ইউজ করো তাহলে হচ্ছে অনেক কিছুই পাবা না। হ্যাঁ, তো তাহলে কি বলতেছে, উপসর্গ এক শ্রেণীর অব্যয়, যাদের এক শ্রেণীর অব্যয় যাদের নিজস্ব কোনো অর্থ নেই, এই অর্থহীন অব্যয় কোনো ক্রিয়ামূল বা শব্দের পূর্বে বসে ক্রিয়ামূল বা শব্দের অর্থে নানামাত্রিক পরিবর্তন ঘটায় বা নানা অর্থ সৃষ্টি করে, অথচ নিজের কোনো বিশেষ অর্থ প্রকাশ করে না, তাকেই উপসর্গ বলা হয়। তাকেই কি বলা হয়? উপসর্গ বলা হয়। যেমন আশুবিনি, এই আশুবিনি এগুলো দ্বারা আমরা কি কোনো অর্থবোধক শব্দ আমরা বুঝি না, এগুলো দ্বারা আমরা কি কোনো অর্থবোধক শব্দ বুঝতেছি না। আ দ্বারা কোন কি ধরনের অর্থ বোঝায়? আ উ আ ই। সু দ্বারা কি বোঝাচ্ছে? কোনো অর্থবোধক শব্দ বোঝাচ্ছে? বোঝাচ্ছে না। এগুলো এক একটা অব্যয়। নি দ্বারা কোনো শব্দ বা অর্থ না। আমার ফোনে এআই নাই। আচ্ছা ভালো হয়েছে, তাহলে তোমার ফোনে যেটা আছে ওইটা দ্বারা আমাকে একটু দেখাও যে এই তোমার, তুমি যে দুইটা হচ্ছে অভিযোগ বললা, এই দুইটা অভিযোগ কোথায় আছে আমাকে একটু দেখাইতে হবে। হ্যাঁ, তাহলে এগুলো দ্বারা কি কোনো, এগুলো এক একটা উপসর্গ। আ একটি উপসর্গ, সু একটি উপসর্গ, বি একটি উপসর্গ, নি একটি উপসর্গ। এগুলোর কোনো কি নিজস্ব কোনো অর্থ প্রকাশ করতেছে না, কিন্তু এই শব্দগুলো যখন, যেমন আ, এই উপসর্গ যখন চরণ শব্দের আগে যুক্ত হচ্ছে তখন একটা নতুন অর্থপূর্ণ শব্দ তৈরি করছে। সু, এই সু শব্দটা যখন ভাত শব্দের আগে যুক্ত হচ্ছে তখন হয়ে যাচ্ছে সুভাত। তার মানে কি নতুন একটা শব্দ তৈরি হয়ে যাচ্ছে, উপসর্গ যোগ করে নতুন অর্থপূর্ণ একটি শব্দ। না আচ্ছা ঠিক আছে, নতুন নতুন শব্দ কি হচ্ছে তৈরি হচ্ছে, বা নতুন অর্থপূর্ণ শব্দ তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে উপসর্গ কখনো স্বাধীনভাবে কোনো অর্থ প্রকাশ করে না। এই যে আশু বিনি এগুলো স্বাধীনভাবে কোনো অর্থই প্রকাশ করতেছে না, কিন্তু যখন নতুন শব্দের সাথে বা কোনো একটা শব্দের সাথে যুক্ত হচ্ছে তখন একটা নতুন শব্দ তৈরি করতেছে বা নতুন অর্থপূর্ণ শব্দ তৈরি করছে। এই নতুন অর্থপূর্ণ শব্দ তৈরি করা হচ্ছে অর্থ দ্বৈতকতা। বুঝতে পারছো? স্বাধীনভাবে কোনো অর্থ প্রকাশ করতে পারে না, কিন্তু কোনো শব্দের পূর্বে যখন যুক্ত হয় তখন সেই শব্দে
পরিবর্তন, পরিপূর্ণ পরিবর্তন করতে পারে, পরিবর্ধন করতে পারে, সংকোচন করতে পারে। সংকোচন বানানটা ভুল আছে, একটু ঠিক করে নিও। সংকোচন বা সম্প্রসারণ ইত্যাদি পরিবর্তন ঘটায়। ইত্যাদি কি করায়? পরিবর্তন ঘটায়। উপসর্গ যুক্ত হয়ে নতুন নতুন শব্দ বা নতুন অর্থপূর্ণ শব্দ তৈরি করে, তাই না? তাই বলা যায় বা তার কারণে বলা হয় উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্বৈতকতা রয়েছে। উদাহরণ হিসেবে হিসেবে বলা যায় আপি, পরি, উপসর্গ কোনো অর্থ নেই, কিন্তু এরা যদি হার শব্দের পূর্বে বসে তাহলে নতুন নতুন অর্থ সৃষ্টি করতে পারে। যেমন দেখো, হার একটা শব্দ দ্বারাই কতগুলো, এক একটা উপসর্গ দ্বারা এক একটা নতুন শব্দ তৈরি করবে, এক একটা নতুন শব্দ। যখন হার শব্দের আগে আ উপসর্গ যুক্ত হয় তখন সেই শব্দটা হয় আহার। আহারটা কি অর্থে ব্যবহার করি আমরা? খাওয়া অর্থে ব্যবহার করি। আহার শব্দটা আমরা খাওয়া অর্থে ব্যবহার করি। হার শব্দের আগে যখন আমরা পরি উপসর্গটি ব্যবহার করি তখন শব্দটা হয়ে যায় পরিহার। পরিহার শব্দটা আমরা ত্যাগ করা অর্থে ব্যবহার করি। কি অর্থে ব্যবহার করি? ত্যাগ করা বা ফেলে দেওয়া, ছেড়ে দেওয়া অর্থে ব্যবহার করি। এবার হার শব্দের আগে উপসর্গ যুক্ত করলাম, তাহলে পোহার। পোহার আমরা কি অর্থে ব্যবহার করি? আঘাত করা অর্থে ব্যবহার করে থাকি, আঘাত করা অর্থে ব্যবহার করি। এরপরে হার, হারের আগে উপসর্গ যুক্ত হচ্ছে উপহার। উপসর্গ উপে ঢেকন অর্থে ব্যবহার করা বা উপহার অর্থে ব্যবহার করা হয় ইত্যাদি অর্থগত শব্দের পরিবর্তন সাধন হচ্ছে। এ থেকে আমরা বুঝতে পারি যে উপসর্গের নিজস্ব কোনো অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্বৈতকতা আছে বা নতুন শব্দ তৈরি করার ক্ষমতা আছে। বুঝতে পারছো? ইয়াকুব আলী না ইয়াকুব ইসলাম, বুঝতে পারছো কিনা বলো? ইয়াকুব ভাই বলেন, ভাই বুঝতে পারছেন কিনা বা সমস্যা থাকলে বলেন। ইয়াকুব, এমডি ইয়াকুব ইসলাম বলেন ভাইয়া, কোনো জায়গায় সমস্যা বা কোনো কিছু বুঝতে পারেন নাই বলেন। বুঝতে পারছেন কিনা আপনারা একটু কষ্ট করে বলতে হবে। যারাই এই মুহূর্তে ক্লাসে আছেন আমাকে একটু কষ্ট করে জানান যে বুঝতে পারছেন কিনা বা বুঝছেন কিনা বিষয়টা। সবাই যারাই ক্লাসে আছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন, একটু দ্রুত জানাইতে হবে। আচ্ছা, ইয়াকুব ভাইয়া বুঝতে পারছেন। ইয়াকুব ভাইয়া অর্থ যৌতুকতা বা এরকম শব্দ নাই। এই যে প্রশ্নটা আমি এই মুহূর্তে পড়াচ্ছি তোমাকে, আমি একটু ক্লিয়ার করে বলি। এই প্রশ্নটা এটাই আসে, প্রশ্নটা এইটাই লেখা থাকে, উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্বৈতকতা আছে, এই শব্দটাই বা এভাবেই লেখা থাকে। পরীক্ষার প্রশ্নে এইভাবেই তোমাদের লেখা থাকবে, ঠিক আছে ভাইয়া? এটা অন্যভাবে লেখা থাকে না। আচ্ছা, যারা বুঝতে পারছো, আসমা বুঝতে পারছে, আচ্ছা ইয়াসিন আরাফাত বুঝতে পারছো, এরপরে হচ্ছে সোহান ভাই বুঝতে পারছে, আরো কে কে আছো ক্লাসে বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। তোমরা যদি বুঝে থাকো ইনশাল্লাহ ক্লাসটা শেষ করে দিব। জি স্যার বুঝতে পারছো। দেখো এই প্রশ্নটা কত নাম্বারে আসবে এটা বলে দেই। এই উপসর্গ এবং সমাস, সমাস বা উপসর্গ এই দুইটা অপশন থাকে, হয় তোমাকে সমাস অ্যান্সার করতে হবে আর না হয় উপসর্গ অ্যান্সার করতে হবে। যদি উপসর্গ অ্যান্সার করে দিতে পারো তাহলে তোমার উপসর্গ ঝামেলা শেষ। সহজ ভাষায় একটু ব্যাখ্যা করেন তো, কোনটা সহজ ভাষায় ব্যাখ্যা করবো রে? আর সমাস যদি অ্যান্সার করো তাহলে উপসর্গের দরকার নাই, যে কোনো একটা অ্যান্সার করবা। আজকে উপসর্গ আমরা সমাসটাও পড়ে ফেলবো, সমাসটাও আমরা পড়বো, কোনো সমস্যা নাই, কারণ সমাস আমাদের পরে লাগবে, তো সমাসটাও আমরা পড়বো, ঠিক আছে? তো আমরা এটা থেকে যে কোনো, আর এটা হচ্ছে তোমাদের প্রশ্ন নাম্বার 5 বা 6 আসে, ঠিক আছে? আচ্ছা, সহজ ভাবে ব্যাখ্যা করব না। দেখো সহজ ভাষায় বলতে গেলে উপসর্গ নিজের মতো করে কোনো অর্থ তৈরি করতে পারে না। উপসর্গ কি করতে পারে না? নিজের মতো করে অর্থ তৈরি করতে পারে না। আমাদের ইয়াসিন আরাফাত শোনো, ধরো এই যে আ, এটা একটা উপসর্গ, আ একটি উপসর্গ, ও এটা একটা উপসর্গ, এরপরে পুরি এটা একটা উপসর্গ। হ্যাঁ, এই সবগুলোই উপসর্গ, এই সবগুলোই কি উপসর্গ। এই সবগুলো উপসর্গ কি করে? এই সবগুলো উপসর্গ কি করে? নিজের কোনো অর্থ নাই উপসর্গের, এই শব্দগুলোর নিজস্ব। ইয়াসিন আরাফাত তোমার জন্য বলতেছি আমি, এই শব্দগুলোর নিজস্ব কোনো কি নেই, অর্থ নেই, বা তারা কোনো নতুন অর্থের শব্দ তৈরি করতে পারে না। কিন্তু এই শব্দগুলো যদি আমরা, হার একটা শব্দ, হার দ্বারা আমরা অনেকেই গলার মালা বোঝায় হার বলে, আবার এই হার দ্বারা পরাজয় বোঝায়, পরাজয় বোঝায়, হার দ্বারা কি পরাজয় বোঝায়, তাই না? হার দ্বারা আমরা সবাই জানি হচ্ছে পরাজয় বোঝায়, পরাজয় বোঝায়। এখন এই হার শব্দের আগে যদি ইয়াসিন আরাফাত আরেকজন আমাদের আরেক ভাইয়া আছেন,
সেই ভাইয়াটার নাম হচ্ছে জান্নাতি রমণী। আচ্ছা, জান্নাতের রমণী আছেন, তোমাদের দুইজনের জন্য বলতেছি। এই হার শব্দের আগে যদি আমরা আহার বোঝাই, উপসর্গ, এই উপসর্গটা যুক্ত করি, তাহলে শব্দটা কি হয়? আহার শব্দটা কি হয়? এই আহার শব্দটা আমরা কখন ব্যবহার করি? খাওয়া অর্থে ব্যবহার করি, তাই না? আহার শব্দটা আমরা কখন ব্যবহার করি? খাওয়া অর্থে ব্যবহার করি। তার মানে হার শব্দটার আগে যখন উপসর্গ যুক্ত হচ্ছে, তখন একটা নতুন শব্দ তৈরি হচ্ছে। নতুন শব্দটা হচ্ছে আহার, যার অর্থ আমরা বা যেই শব্দটা আমরা খাওয়ার সময় ব্যবহার করে থাকি, আহার করো। এরপরে এই সেম হার শব্দটার আগে যদি আমরা উপসর্গ ব্যবহার করি, তখন আমাদের নতুন একটা শব্দ হয় প্রহার। প্রহার দ্বারা আমরা কি বোঝাই? প্রহার দ্বারা আঘাত করা বোঝায়। প্রহার দ্বারা আঘাত করা বোঝায়। তার মানে শব্দ কিন্তু আমাদের আগেরটাই আছে, হার একটা শব্দে আছে। যখন উপসর্গ ব্যবহার করতেছে তখন আহার হচ্ছে খাওয়া অর্থ বোঝাচ্ছে। যখন হার শব্দের আগে ব্যবহার করতেছি তখন প্রহার হয়ে যাচ্ছে, নতুন একটা শব্দ, এটা আঘাত অর্থে ব্যবহার করা হচ্ছে। আবার হার এই শব্দটার আগে যখন উপসর্গ ব্যবহার করছি, তখন শব্দটা হয়ে যাচ্ছে পরিহার। পরিহার এই শব্দটা আমরা সাধারণত ত্যাগ করা অর্থে বা ছেড়ে দেওয়া অর্থে, মার্কারের কি হইল রে, ত্যাগ করা অর্থে বা ছেড়ে দেওয়া অর্থে ব্যবহার করে থাকি। দেখো, শব্দ আমাদের একটাই ছিল, হার একটাই শব্দ, কিন্তু এই শব্দের আগে যখন আমরা স্বরে উপসর্গ ব্যবহার করছি, তখন অন্য একটা শব্দের বা অন্য একটা অর্থের শব্দ হচ্ছে। যখন উপসর্গ ব্যবহার করছি তখন আরেকটা অর্থের শব্দ হয়ে যাচ্ছে। যখন উপসর্গ ব্যবহার করছি তখন আরেকটা অর্থ, অর্থাৎ অর্থের কি হচ্ছে? অর্থের পরিবর্তন হচ্ছে। উপসর্গ ব্যবহার করার মাধ্যমে কি হচ্ছে? অর্থের শব্দের ঠিকই থাকতেছে, বাট অর্থ কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে। এই যে অর্থের পরিবর্তন, এটাকেই বলে অর্থ বাচকতা নেই, অর্থ দ্বৈতকতা আছে। বুঝতে পারছো? এবার বলো, এবার একটু সহজভাবে বলার চেষ্টা করছি, এবার বুঝতে পারছো কিনা বলো। নিজেরা মারামারি করো না ক্লাসের মধ্যে, বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। ইয়াকুব, মারামারি করিস না রে ভাই। ইয়াসিন আর জান্নাতের রমণী, তোমরা বুঝতে পারছো কিনা বলো। ইয়াসিন, এইবার কি তোমার কাছে বিষয়টা সহজ মনে হয়েছে কিনা বা সহজ লাগছে কিনা এবার বলো। আর হচ্ছে আমাদের জান্নাতি রমণী হচ্ছে পরে আসছে, যার কারণে যে গেছে, আবার একটু বোঝান। আচ্ছা, এবার বুঝতে পারছো কিনা বলো। আমি পিডিএফটা দিয়ে দিব, পিডিএফটা তোমরা পড়ে ফেললে আরো সহজ হয়ে যাবে। আচ্ছা, দুইজন মারামারি করতেছে ভাই। টিচাররা কখনো তাদের স্টুডেন্টদের ভুল কিছু করাইতে চায় না, তারা তাদের বেস্ট দেওয়ার চেষ্টা করে। সো মন দিয়া বোঝার চেষ্টা করলে আশা করি সব কিছু বুঝতে পারেন। না, আচ্ছা, অর্থ দ্বৈতকতা মানে পূর্বে অর্থ যুক্ত করা। আচ্ছা, ঠিক আছে, ইয়াকুব যদি ঠিক বলে তাহলে ইয়াকুবের ঠিক, আমারটা ভুল, কোনো সমস্যা না। আমি ভাই খুবই নাদান একজন মানুষ, আমি খুব ভালো পড়াই না বা খুব ভালো পারি না, আমার ভুল থাকতেই পারে, এটা কোনো বিষয় না। এটা নিয়ে তোমরা কেউ মারামারি করো না। ইয়াকুবের হয়তো বা মনে হয়েছে আমারটা ভুল আছে, তো আমারটা যদি ভুল থেকে থাকে তুমি আমাকে ভুলটা ধরাই দিও, আমি ভুল সংশোধন করার জন্য সর্বদা প্রস্তুত, ঠিক আছে? আমি যে তোমাদের পড়াচ্ছি তার মানে এই না যে আমি হচ্ছে একদম সব অর্থ যাই না বসে আছি বা আমি সবকিছু পারি, সবকিছু এরকম কিছুই না। আমার ভুল থাকতে পারে। এখন হয়তোবা আমি তোমাকে অর্থ দ্বৈতকতা শব্দ যেটা অর্থ বোঝাচ্ছি, সেই অর্থটা আমার শব্দটা ভুল হইতে পারে, নতুন কোনো অর্থ হইতে পারে। এটা নিয়ে কেউ মারামারি করো না। আমার ভুল থাকলে আমাকে বলে দিও যে স্যার এটা আপনার হয়তো ভুল হচ্ছে, আপনি এটা একটু কারেকশন করে নিন বা ঠিক করে নিন, ঠিক আছে? ভাইয়া, আপনাকে যদি প্রশ্ন না করি তাহলে কেমন বুঝবো? সেটাই তো, প্রশ্ন করবা, প্রশ্ন করার জন্যই আমরা এখানে আসছি, হচ্ছে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, তাই না? এখন যদি আমার ভুল হয়ে থাকে সেটা আমাকে বলবা যে ভাই এইটার অর্থ হয়তো এটা না, আপনি হয়তো একটু ঠিক করে নেন। বা হচ্ছে তোমরা প্রশ্ন করলে যেটা বুঝবা না সেটা প্রশ্ন করবা। তোমরা আসো কেন? তোমরা আসোই তো আমাকে প্রশ্ন করার জন্য, আমি এখানে আসছি তোমাদের উত্তর দেওয়ার জন্য, আর তোমরা আসো আমাকে প্রশ্ন করার জন্য। সো প্রশ্ন করবা, কোনো সমস্যা নাই, এটা নিয়ে কেউ মারামারি করো না। তবে আমি চেষ্টা করছি আমার বেস্টটা দেওয়ার জন্য। এখন তোমরা কতটুকু কি বুঝছো না বুঝছো এটা তোমাদেরকে হচ্ছে নির্ভর করে, কারণ অনেকে আছে আমাদের এখানে, অনেক স্টুডেন্ট আছে যারা ক্লাসে মনোযোগ দেয় না, এরা আসে হচ্ছে কমেন্ট করার জন্য বা হচ্ছে মেয়ে খোঁজার জন্য, এরকম টাইপের কিছু আছে, যার কারণে একটু ভুল বোঝাবুঝি হয়ে যায়। হ্যাঁ, তো কেউ ভুল বুঝছো না, তো বুঝতে পারছো? ইয়াসিন ভাই বুঝলাম ভাই সব, আচ্ছা ইয়াসিন ভাই বুঝতে পারছে। আর ইয়াকুব ভাই প্রশ্ন না করলে বুঝবো কেমনে? প্রশ্ন করো, কোনো সমস্যা নেই। তো এই পুরো ক্লাসটা তোমরা বুঝতে পারছো কিনা বা তোমাদের কোনো সমস্যা আছে কিনা এটা আমাকে আরেকবার বলো। যদি সমস্যা না থাকে তাহলে আমি ক্লাসটা এখানেই টাটা বাই বাই করে দিব। বলো, আর কারো কোনো সমস্যা আছে কিনা বা কেউ বুঝো নাই কিনা বলো। দেখ শোনো, উপসর্গ যদি তোমরা উপসর্গ অ্যান্সার করতে পারো তাহলে সমাস তোমাদের দরকার হবে না।
আর যদি সমাস অ্যান্সার করো তাহলে উপসর্গ দরকার হবে না, এখানে অপশন আছে। কিন্তু আমরা সমাস এবং উপসর্গ দুইটাই শিখবো। আজকে আমরা উপসর্গ শিখলাম, ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা সমাসটাও শিখে ফেলবো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আজকে আমরা সমাস নিয়ে আলোচনা করতাম, কিন্তু যাই হোক কোনো একটা কারণে হচ্ছে ক্লাসটা নিতে পারি নাই। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা সমাস নিয়ে আলোচনা করে ফেলবো। তো মৌসুমী আক্তার, জি আলহামদুলিল্লাহ বুঝছি। ইয়াসিন বলছো সব ক্লাস করছে, আচ্ছা তার মানে তোমরা সবাই বুঝতে পারছো আশা করা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, তাহলে তোমরা যদি সবাই বুঝে থাকো, আজকের ক্লাস এই পর্যন্তই। মাইয়া দেখা আমার টার্গেট না পড়া যেন আমি, আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে আসসালামু আলাইকুম। উফ, আল্লাহু আকবার।